Hello and welcome to the final installment of the video lecture on the chemistry of carbon ions. এখানে আমরা কার্বন আয়ন কিভাবে জেনারেটেড হয় এবং তার কি কি ফেট হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করছি। এটা ব্রিফ ডিসকাশন হবে। আমরা কার্বন অ্যাসিডকে যদি ডিপ্রোটনেট করি তাহলে কার্বন আয়ন পাবো, কারণ কার্বন আয়নরা বেস, তাহলে তাদের করেসপন্ডিং কনজুগেট অ্যাসিড থেকে তাদেরকে পাওয়া যাবে। যেমন আমরা একটা বেঞ্জালডিহাইডের সাথে যদি একটা 1,3 প্রোপেনথায়লের রিয়াকশান করি আন্ডার লুইস অ্যাসিডিক কন্ডিশন, তাহলে আমরা একটা স্পেশাল মলিকিউল পাই যেটাকে আমরা বলি সাইক্লিক থায়োঅ্যাসিটাল। এই ধরনের জিনিসকে বলা হয় থায়োঅ্যাসিটাল। এই প্রিপারেশনটা আমরা সেমিস্টার 3-তে পড়ব, যেখানে আমাদের কার্বনিল কেমিস্ট্রি রয়েছে, কিন্তু আপাতত আমরা এই মলিকিউলটাকে নিয়ে ইন্টারেস্টেড। এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা এক্সেপশনালি অ্যাসিডিক। এর পিকে ভ্যালু হচ্ছে 31-এর কাছাকাছি। সো ইটস প্রিটি মাচ অ্যাসিডিক বিকজ কনসিডারিং মিথেনের পিকে ভ্যালু 50, ইথিলিনের পিকে ভ্যালু 44, তো এক্সপেক্টেড যে এর অ্যাসিডিটি সিএইচ বন্ড হিসেবে এটার অ্যাসিডিটি যথেষ্ট হাই। অ্যান্ড দ্যাট ইজ বিকজ এই যে অ্যানায়নটা তৈরি হয়েছে সেটা সালফারের স্টেবিলাইজিং ইনফ্লুয়েন্সটাকে এক্সপিরিয়েন্স করে, যেটা নিয়ে আমরা ডিটেলে আলোচনা করেছি যে সালফার এখানে থাকলে কী কী সুবিধা হতে পারে। তো এইভাবে আমরা এই কার্বন আয়নটাকে তৈরি করতে পারি। এখানে আমরা বেস দিচ্ছি বিউটাইল লিথিয়াম, তার মানে বিউটাইল লিথিয়াম এখান থেকে প্রোটনটা খাচ্ছে। বিউটাইল লিথিয়াম বেস হলে তার করেসপন্ডিং কনজুগেট অ্যাসিড অর্থাৎ প্রোটন খাওয়ার পর তৈরি করছে বিউটেন, যার পিকে ভ্যালু হচ্ছে 50-এর কাছাকাছি। এই হাইড্রোজেনটার পিকে ভ্যালু 31.5। এই প্রোটনটা অ্যাবস্ট্রাক্ট করার পর এনবিউটাইল লিথিয়াম তৈরি করছে বিউটেন, এই বিইউএইচ, তার পিকে ভ্যালু হচ্ছে 50-এর কাছাকাছি। সেটা তার মানে উইকার অ্যাসিড, এটা তাহলে স্ট্রঙ্গার অ্যাসিড, কারণ আমরা এর আগেই দেখেছি যে পিকে ভ্যালু যত কম হয় অ্যাসিডিটি তত বাড়ে। তাহলে আমরা স্ট্রঙ্গার অ্যাসিড থেকে উইকার অ্যাসিড বানাতেই পারি, উল্টোটা কিন্তু করা যায় না। উইকার অ্যাসিড থেকে স্ট্রঙ্গার অ্যাসিড বানানো সম্ভব নয়। ঠিক তেমনই আমরা যদি ইলিড বানাতে চাই, ট্রাইফিনাইল ফসফিনের সাথে মিথাইল ব্রোমাইডের রিয়াকশান করে আমরা করেসপন্ডিং ব্রোমাইড সল্টটা বানালাম, ফসফোনিয়াম সল্টটা বানালাম। এই হাইড্রোজেনটার পিকে ভ্যালুও তোমার যথেষ্ট কম, মানে সিএইচ বন্ডের যা পিকে ভ্যালু, নর্মালি যা পিকে ভ্যালু হয় অ্যালকেন ট্যালকেনের জন্য, তার থেকে অনেকটাই কম। এখানে যদি ফিনাইল লিথিয়াম দাও তাহলে এগেইন ফিনাইল লিথিয়াম ইজ অ্যাক্টিং অ্যাজ এ বেস অ্যান্ড পিকিং অফ দিস হাইড্রোজেন, ওয়ান অফ দি হাইড্রোজেন টু গিভ ইউ দি ইলিড। ইলিডরা স্টেবল, তার কারণ এই ট্রাইফিনাইল ফসফিনের পজিটিভলি চার্জ ফসফরাসের -I এফেক্ট আছে, এছাড়া পিপাই ডিপাই ব্যাকবন্ডিং আছে ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমরা পড়েছি। এই রিয়েজেন্টটার একটা স্পেশাল নাম আছে, এর নাম হচ্ছে ভিটিগ রিয়েজেন্ট। এটা জর্জ ভিটিগের এক্সটেন্সিভ কার্ড ছিল এই ধরনের ফসফোনিয়াম ইলিডের ওপরে, যার জন্য উনি 1979-এ নোবেল প্রাইজ পান। এই অ্যানায়নগুলো সবকটাই কিন্তু ফার্দার রিয়াক্ট করতে পারে অন্য ইলেকট্রোফাইলদের সঙ্গে, বিকজ দে আর স্ট্রং নিউক্লিওফাইলস। সেগুলো আমরা এখন আপাতত ডিসকাশনের মধ্যে রাখছি না। এইটা একটা স্পেশাল কেস। এটা তুমি যখন রেসিমাইজেশন পড়বে স্টিরিওকেমিস্ট্রিতে এই সেমিস্টারে, তখন দেখবে নিশ্চয়ই। এই কম্পাউন্ডটা হচ্ছে ফিনাইল সেকবিউটাইল কিটোন। এই গ্রুপটা হচ্ছে সেকবিউটাইল, এই গ্রুপটা হচ্ছে ফিনাইল, তাহলে এটা হচ্ছে ফিনাইল সেকবিউটাইল কিটোন। বুঝতেই পারছো এখানে এটা কাইরাল সেন্টার আছে, এটা এনানশিওপিওর, অর্থাৎ একটা এনানশিওমারকে আমি নিয়েছি ঘটনাচক্রে, আমরা এখানে এস এনানশিওমারটাকে এঁকেছি। এটাকে যদি সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে অ্যাকুয়াস মিডিয়াম আমরা ট্রিট করি, তাহলে এই আলফা হাইড্রোজেনটা অ্যাসিডিক হওয়ার জন্য এটাকে খেয়ে নেবে এবং খেয়ে নিয়ে এখানে কার্বন আয়ন তৈরি করবে। আমরা জানি যে এই ধরনের কার্বন আয়নদের, এই কার্বনের হাইব্রিডাইজেশন sp2 হয়, তাদের আমরা রেজোনেন্স স্ট্রাকচার আঁকতে পারি। অর্থাৎ এই পুরো জিনিসটাই প্ল্যানার, এবং সেটা আরও বেশি করে বোঝা যায় যদি আমরা মোর কন্ট্রিবিউটিং ক্যানোনিক্যালটা আঁকি, যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে এবং O- আছে। তার মানে কাইরালিটি কিন্তু ডিসঅ্যাপিয়ার করে গেল, কারণ এখানে কোনো সেকেন্ড অর্ডার সিমেট্রি এলিমেন্ট ছিল না। এটা কিন্তু একটা সিগমা প্লেন চলে এসেছে, মলিকুলার প্লেন, অর্থাৎ এই কাগজের প্লেনটা হচ্ছে সিগমা প্লেন। এবং এই মলিকিউলটার বেসিক্যালি দুটো ফেস আছে, একটা হচ্ছে ফ্রন্ট ফেস তোমার দিকে, আর একটা হচ্ছে রিয়ার ফেস অর্থাৎ তোমার থেকে দূরে। অর্থাৎ এইটাকে, এই স্ক্রিনটাকে যদি তুমি একটা ফেস ধরো, মানে একটা প্লেন ধরো, তাহলে স্ক্রিনের সামনেটা একটা ফেস আর স্ক্রিনের পেছনটা আরেকটা ফেস। এবার এই অ্যানায়নটা মিডিয়ামে প্রোটন সোর্স থাকার জন্য, এই ওয়াটার থাকার জন্য প্রোটোনেটেড হবে। যখন প্রোটোনেটেড হবে তখন এইভাবে প্রোটোনেটেড হবে। এবার প্রোটোনেশনটি আলফা কার্বনে যখন হবে তখন সেটা দুটো ফেস থেকে হতে পারে। যদি ফ্রন্ট ফেস থেকে হয় তাহলে আমরা এই কম্পাউন্ডটা পাবো, অর্থাৎ যেটা নিয়ে শুরু করেছিলাম তার এনানশিওমার। কারণ দেখো, যেটা নিয়েছিলাম সেখানে মিথাইল সামনে, হাইড্রোজেন পেছনে, কিন্তু এবার ফ্রন্ট ফেস থেকে প্রোটোনেশন হলে হাইড্রোজেন সামনে, মিথাইল পেছনে। কিন্তু এরকম কোনো কথা নেই যে কনসিস্টেন্টলি ফ্রন্ট ফেস থেকেই প্রোটোনেশন হবে। প্রোটোনেশনটা কিন্তু ব্যাক ফেস থেকেও হতে পারে। যদি ব্যাক ফেস থেকে হয়, কার্বনেই হলো কিন্তু পেছন দিক থেকে, যদি পেছন দিক থেকে হয় তাহলে কিন্তু যেটা নিয়ে শুরু করা হয়েছিল অর্থাৎ এই আইসোমার, সেটা নিয়েই আমরা সেটাই পাবো। ফ্রন্ট ফেস থেকে হলে তাহলে আর আইসোমার, অর্থাৎ যেটা নিয়ে শুরু করেছি তার এনানশিওমার, আর ব্যাক ফেস থেকে হলে এস আইসোমার, অর্থাৎ যেটা নিয়ে শুরু করেছি সেটাই। যেহেতু এরা এনানশিওমার এবং আমাদের স্টার্টিং মেটেরিয়াল হচ্ছে অ্যাকাইরাল,
এনলেটটা অ্যাকাইরাল, ওয়াটার মলিকিউল ইটসেলফ অ্যাকাইরাল, তাহলে এই দুটো এনানসিওমার ইকুয়াল অ্যামাউন্টে তৈরি হবে, অর্থাৎ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ রেসিমিক মিক্সচার আমরা এখানে পাবো। অর্থাৎ এটা একটা বেস ইনডিউসড বা বেস ক্যাটালাইজড রেসিমাইজেশনের উদাহরণ। এটা বেস ক্যাটালিসিস কেন? কারণ আমরা এখানে OH মাইনাস খরচা করেছি, OH মাইনাস এই প্রোটনটা খেয়েছে, সো OH মাইনাস এখান থেকে প্রোটন খাচ্ছে, খেয়ে এখানে ডাবল বন্ড তৈরি করলো, এটার মাথায় O মাইনাস দিয়ে দিল, তার মানে একটা OH মাইনাস খরচা হয়েছে। হাউএভার যখন ইনলেটটা আবার ওয়াটার থেকে প্রোটনটা খাচ্ছে তখন ওয়াটার অ্যাসিড, এবং প্রোটনটা দিয়ে দেওয়ার পর H2O নিজে কিন্তু OH মাইনাস তৈরি করবে, তার মানে একটা ওয়াটার মলিকিউল থেকে আমরা একটা OH মাইনাস ফিরে পেলাম। অর্থাৎ একবার ডিপ্রোটনেশন করছি আর একবার রিপ্রোটনেশন করছি। রিপ্রোটনেশনটা হয় সামনের দিক থেকে হবে, তা না হলে পেছন দিক থেকে হবে, কিন্তু যখন হবে তখন তারা ইকুয়াল প্রবাবিলিটিতে হবে। অর্থাৎ এই যে কোনো একটা এনলেট কিন্তু হয় এটা দেবে, না হলে এটা দেবে। এরকম হতে পারে না যে একটা এনলেটই দুটো দেবে, সেটা হতে পারে না। কিন্তু একটা এনলেট যখন প্রোটনেশন হবে তখন হয় সেটা সামনের দিক থেকে হবে, তা নাহলে সেটা পেছনের দিক থেকে হবে। কিন্তু একটা এনলেট তো আর মিডিয়ামে নেই, অসংখ্য এনলেট আছে, এবং যেহেতু দুটো ফাইনাল প্রোডাক্ট, দুটো কিটোন তারা এনানসিওমার, তাহলে দুটো ইকুয়াল অ্যামাউন্টে হবে, 50% এটা তৈরি হবে, 50% এটা তৈরি হবে। এই যে বেসের প্রেজেন্সে, অ্যালকালির প্রেজেন্সে এনানসিও পিওর কিটোনটা তার দুটো এনানসিওমারের ইকুয়াল মিক্সচারে কনভার্টেড হয়ে গেল, রেসিমিক মিক্সচারে কনভার্টেড হয়ে গেল, এটাকে আমরা বলছি রেসিমাইজেশন, অর্থাৎ রেসিমিক মিক্সচার তৈরি হচ্ছে। ওকে, নেক্সট আপ হচ্ছে ডিকার্বক্সিলেশন, যেটার জন্য আমরা একটা একটু কমপ্লিকেটেড মলিকিউল ইউজ করেছি, পিরিডিন 2 কার্বক্সিলিক অ্যাসিড। পিরিডিন 2 কার্বক্সিলিক অ্যাসিড এটা ব্যবহার না করে আমরা কার্বক্সিলিক, যে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকেন কার্বক্সিলিক অ্যাসিডেরও আমরা উদাহরণ দিতে পারতাম, RCO2H, যেটাকে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড দিয়ে হিট করলে, সোডা লাইম দিয়ে হিট করলে সেখানে R মাইনাস তৈরি হয়, কারণ প্রথমে RCO2H থেকে RCO2 মাইনাস হয়, তারপর R মাইনাসকে ফেলে রেখে দিয়ে কার্বন ডাইঅক্সাইড পালিয়ে যায়। কার্বন ডাইঅক্সাইড পালিয়ে গেলে তাকে বলা হয় ডিকার্বক্সিলেশন। কিন্তু আমরা এখানে স্পেসিফিক্যালি এই এক্সাম্পলটা নিয়েছি কারণ এর ডিকার্বক্সিলেশনটা রিলেটিভলি ওই ধরনের এক্সাম্পলের থেকে রিলেটিভলি ফ্যাসাইল। পিরিডিন 2 কার্বক্সিলিক অ্যাসিডকে হিট করলে ডিকার্বক্সিলেট করা যায়, কারণ এখানে ফার্স্ট ইয়ার প্রোটন ট্রান্সফার হয়, এইখানে লোন পেয়ার আছে, আর আমরা বুঝতেই পারছি যে কার্বক্সিলিক অ্যাসিড মানে এটা তো একটা অ্যাসিড, আর এই নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে মানে ওটা হচ্ছে একটা বেস। তাহলে প্রোটন ট্রান্সফার হলো, হয়ে NH প্লাস হলো আর CO2 মাইনাস হলো, এটাকে একটা জুইটার আয়ন বলা যেতে পারে। কারণ এটা কিন্তু দেখো নাইট্রোজেনের মাথায় প্লাস আছে আর CO2 মাইনাসের মাথায় মাইনাস আছে, কিন্তু তারা অ্যাডজাসেন্ট পজিশনে নেই, অর্থাৎ 1-2 পজিশনে প্লাস মাইনাস চার্জটা নেই, যেটা নাকি ইলিডের ক্ষেত্রে থাকে, একটা প্লাস একটা মাইনাস এই জন্য পাশাপাশি থাকে। এদেরকে আমরা এই জন্য বলে থাকি 1-2 ডাইপোল, কিন্তু এদেরকে আমরা 1-2 ডাইপোল বলতে পারবো না। হাউএভার এই কার্বন ডাইঅক্সাইড এখান থেকে বেরোবে, অ্যারো পুশিংটা থেকেই বোঝা যাচ্ছে যে কীভাবে বেরোবে। কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেলে এখানে মাইনাস চার্জকে ফেলে রেখে দিয়ে যাবে। এইটা একটা ইলিড, কারণ এখানে দেখো এটা 1-2 পজিশনে একটা কার্বনের মাথায় মাইনাস আর নাইট্রোজেনের মাথায় প্লাস আছে। তো এই ইলিড ইন্টারমিডিয়েটটা ইমিডিয়েটলি এটা স্ট্রং বেস, এখান থেকে প্রোটন খেয়ে নেবে, এবং খেয়ে নেওয়ার পর তৈরি হয়ে যাবে পিরিডিন। অ্যাকচুয়ালি এই পাশের প্রোটনটাও খায় না, ও মিডিয়াম থেকে প্রোটন খায়, অন্য কোনো মলিকিউল থেকে প্রোটন খেয়ে নেয়, কিন্তু আমাদের বোঝার সুবিধার জন্য আমরা ভাবতে পারি যে অ্যাজ ইফ একটা এটা হাইড্রোজেন প্রোটনটা ছেড়ে দিল আর এই মাইনাসটা প্রোটনটা ধরে নিল। ওকে, তো এই ধরনের সিস্টেমও কার্বন আয়ন তৈরি করতে পারে। তাহলে এখানেও কার্বন আয়ন তৈরি হচ্ছিল, এখানেও রেসিমাইজেশন হয়েছে কার্বন আয়ন তথা ইনলেট আয়নের থ্রু দিয়ে, এখানেও একটা কার্বন আয়ন তৈরি হয়েছে। মিডিয়ামে যদি ইলেকট্রোফাইল থাকে তাহলে এই জিনিস ইলেকট্রোফাইলের সঙ্গে রিয়াকশান করে ফেলবে। যেমন আমরা যেমন বেঞ্জেল ডিহাইডকে এখানে ইলেকট্রোফাইল হিসেবে ইউজ করেছি, তো এখানে যদি বেঞ্জেল ডিহাইড থাকে তো বেঞ্জেল ডিহাইডের কার্বনিল কার্বনে নিউক্লিওফিলিক অ্যাটাক করে একটা অ্যালকোহল তৈরি করে ফেলবে। থার্ড যে টেকনিকটা আছে কার্বন আয়ন জেনারেশনের, সেটা হচ্ছে যদি একটা ইলেকট্রোফিলিক কার্বন কার্বন ডাবল বন্ডের উপরে আমরা একটা নিউক্লিওফাইল দিয়ে অ্যাডিশন করি। ইলেকট্রোফিলিক কার্বন কার্বন ডাবল বন্ড মানে নর্মালি কার্বন কার্বন ডাবল বন্ড হচ্ছে নিউক্লিওফিলিক, কারণ সেখানে পাই ইলেকট্রন থাকে এবং কার্বন কার্বন ডাবল বন্ডের একটা টেন্ডেন্সি থাকে যে কোনো একটা ইলেকট্রোফাইলকে রিয়াকশন করার। যেমন আমরা জানি যে অ্যালকিনের মধ্যে ব্রোমিন প্লাস, আমরা যদি ব্রোমিন দিই তাহলে ব্রোমিনের লাল কালার ডিসচার্জ হয়ে যায়। এটা একটা ইলেকট্রোফিলিক অ্যাডিশনের উদাহরণ। কার্বন কার্বন ডাবল বন্ডে ইলেকট্রোফিলিক অ্যাডিশন হচ্ছে, যেটা আমরা কার্বোক্যাটায়ন পড়ার সময় দেখেছি, যে প্রোটন দিলে প্রোপিন প্রোটনেশন হয়ে কার্বোক্যাটায়ন তৈরি করছে, প্রেফারেন্সিয়ালি সেকেন্ডারি কার্বোক্যাটায়ন তৈরি করছে, বা ইথিলিনের মধ্যে প্রোটন দিলে সেখানে ইথাইল কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। তো ওই ডাবল বন্ডের নেচারকে চেঞ্জ করে দেওয়া যায় বা পোলারিটিকে চেঞ্জ করে দেওয়া যায়। পোলারিটি চেঞ্জ করেছি কীভাবে? আমি যদি ওখানে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিই সাচ অ্যাজ কার্বনিল, সেক্ষেত্রে কার্বনিলের রেসপেক্টে এই কার্বনটা আলফা এবং বিটা হলো, এবং আমরা যদি রেজোন্যান্স স্ট্রাকচার আঁকি তাহলে আমরা এর একটা কন্ট্রিবিউটিং স্ট্রাকচার পাবো এইটা, যেখানে অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ আছে কিন্তু মোস্ট সিগনিফিকেন্টলি বিটা কার্বনটা পজিটিভ হয়ে গেছে।
এবার আমরা অলরেডি জানি যে কার্বনিলের কার্বনটা ইলেকট্রোফিলিক, কারণ অক্সিজেনের মাথা থেকে অক্সিজেন ইলেকট্রন নিজের দিকে টানে। তার মানে আরেকটা ক্যানোনিক্যালও তুমি আঁকতে পারো, যেখানটায় এই জায়গাটায় ডাবল বন্ড থাকবে, এখানে প্লাস চার্জ থাকবে না, এইখানে ডাবল বন্ড থাকবে না, এবং এইখানটায় প্লাস চার্জ থাকবে। তার মানে এই সিস্টেমটার বেসিক্যালি দুটো ইলেকট্রোফিলিক সেন্টার আছে। একটা হচ্ছে কার্বনিল কার্বনটা ইটসেলফ, কারণ কার্বনিল কার্বন অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন টানছে, তাহলে এখানে প্লাস চার্জ আসছে। এই প্লাস চার্জটাকে তুমি ভাবতে পারো এখানে অ্যালাইলিক টাইপ কনজুগেশন আছে, তাহলে আরেকটা ক্যানোনিক্যালে তুমি এই ডাবল বন্ডকে শিফট করিয়ে দিতে পারো, তাহলে এখানটায় ট্রিপল বন্ড ডাবল বন্ড হয়ে গেল, বিটা কার্বনে প্লাস চার্জ এসে গেছে। কিছু কিছু নিউক্লিওফাইল আছে যারা এই কার্বনিল কার্বনটাকেই অ্যাটাক করে, আবার কিছু কিছু নিউক্লিওফাইল আছে যারা বিটা কার্বনকে অ্যাটাক করে, কারণ এখানে দুটো পজিশনই ইলেকট্রোফিলিক, কার্বনিল কার্বনটাও এবং বিটা কার্বনটাও। তো সেরকম দুটো এক্সাম্পল আমি দিয়েছি। সায়ানাইড প্রপার কন্ডিশন সেট করলে এই ধরনের মলিকিউল, যেটা হচ্ছে মিথাইল, এখানে মিথাইল আছে, এখানে ভিনাইল আছে, তাহলে এর নাম হচ্ছে মিথাইল ভিনাইল কিটোন। আর যদি তুমি ইউপ্যাক নোমেনক্লেচারে দাও তাহলে এর নাম হচ্ছে বিউট 3:1, 2 নম্বর কার্বন এটা, 1 নম্বর এটা, 3 নম্বর এটা, বিউট 3:1। তাহলে সেই জিনিসের মধ্যে যদি তুমি সায়ানাইড দাও তাহলে সায়ানাইড এইখানে অ্যাটাক করতে পারে। দেখো সায়ানাইড যদি এইখানে অ্যাটাক করে তাহলে ট্রিপল বন্ড ডাবল বন্ড শিফট করলো, করে এনলেট তৈরি হলো। তার জন্য আমরা একটা রেজোনেন্স ফর্ম আঁকতে পারি, হুইচ মিনস যে এর যে আলফা কার্বনটা ছিল তার উপরে একটা নেগেটিভ চার্জ আসছে, এনলেট মানেই তাই। তাহলে এটাও একটা কার্বন আয়ন তৈরি করার একটা টেকনিক, যে আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন বা এই ধরনের কোনো একটা কার্বন কার্বন ডাবল বন্ড, যেখানে কার্বন কার্বন ডাবল বন্ডটা সরাসরি একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের সঙ্গে জড়িয়ে আছে, যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা কার্বন কার্বন ডাবল বন্ডে যদি নিউক্লিওফিলিক অ্যাটাক হয় তাহলে যে নেগেটিভ চার্জটা তৈরি হবে তাকে ডিলোকালাইজ করতে সক্ষম। কারণ বেসিক্যালি এখানে অ্যাটাক করা মানে আমি এই জায়গাটায় নেগেটিভ চার্জ তৈরি করছি, এখানটায় নেগেটিভ তৈরি হচ্ছে, এই নেগেটিভ চার্জটাকেই আমি ফার্দার ডিলোকালাইজ করছি। সেটা দুটো জিনিস একসাথে এই অ্যারো মুভমেন্টের মাধ্যমে দেখানো আছে। অর্থাৎ কেউ যদি এইটুকু করে থামিয়ে দেয় তাহলে তার প্রোডাক্ট এইটা হবে, কিন্তু প্রোডাক্ট এইটা বলে কোনো কথা হয় না, কারণ এটা একটা ক্যানোনিক্যাল মাত্র, তার মোর কন্ট্রিবিউটিং ক্যানোনিক্যাল হচ্ছে এটা, যেটা তোমাকে আঁকতেই হবে। তো সায়ানাইড এই বিটা কার্বনে অ্যাটাক করে নতুন লাল রঙের সিসি বন্ডটা তৈরি করলো, বাট মোর ইম্পর্টেন্টলি এটা একটা এনলেট আয়নও দিয়েছে। এই এনলেট আয়নটা কিন্তু ফার্দার রিঅ্যাক্ট করতে পারে যদি মিডিয়ামে আর কোনো ইলেকট্রোফাইল থাকে। এই যে অ্যানায়নটা, এটা বেসিক্যালি ডিরাইভ করা হয়েছে ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট থেকে। ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট মলিকিউলটা হচ্ছে এইটা হলো আমার ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট মলিকিউল। এইটা হলো আমার ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট মলিকিউল। দেখো এইখানে এই যে হাইড্রোজেনগুলো আছে না, তুমি অ্যাসিটাইল অ্যাসিটন দেখেছিলে, অ্যাসিটাইল অ্যাসিটন হচ্ছে এইটা হচ্ছে আমার অ্যাসিটাইল অ্যাসিটন। এখানটা যদি CH3CO থাকে, দুদিকেই যদি CH3CO থাকে তাহলে তার নাম হচ্ছে ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট, অ্যাসিটাইল অ্যাসিটন বা পেন্টান 2,4 ডাইন। আর এইটার নাম হচ্ছে ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট। তাহলে এখানেও প্রোটন আছে, এখানেও প্রোটন আছে, এখানেও প্রোটন আছে, কিন্তু দুটো কার্বনিলের মাঝে প্রোটন আছে এরকম জিনিস, তার অ্যাসিডিটি অনেক বেশি, কারণ দুটো কার্বনিলের -I এফেক্টও এনজয় করতে পারবে। তার ফলে এখান থেকে যে অ্যানায়নটা তৈরি হবে সেটা হচ্ছে এইটা। আমরা যদি একটা হাইড্রোজেনকে আঁকাটা অ্যালাউ করি, একটা হাইড্রোজেনকে যদি এঁকে দিই, তো তাহলে এই অ্যানায়নটা তৈরি হবে। এখানে এই অ্যানায়নটা তৈরি হলো, যেটার একটা রেজোনেন্স স্ট্রাকচার তুমি আঁকতে পারো, সেইটাই আমি এখানে এঁকেছি। তুমি এস্টারের দিকেও ডিলোকালাইজ করতে পারো, তুমি কিটোনের দিকেও ডিলোকালাইজ করতে পারো, কারণ একদিকে কিটোন আছে একদিকে এস্টার আছে। তো তুমি এইটা যদি আঁকো তাহলে এইটা হলো তোমার এই আয়নটা, এই যে এখানে শুধু হাইড্রোজেনটা দেখানো নেই, এখানে একটা হাইড্রোজেন অবশ্যই আছে। তো এ যখন রিয়াক্ট করবে কোনো একটা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিলের সঙ্গে, নিউক্লিওফিলিক অ্যাডিশনেও পার্টিসিপেট করতে পারে, তো বিটা কার্বনে অ্যাটাক করবে। কেন এইটা বিটা কার্বনে অ্যাটাক করছে, কেন সরাসরি কার্বনিল কার্বনে অ্যাটাক করছে না, সায়ানাইড কোন কন্ডিশনে বিটা কার্বনে অ্যাটাক করে, কোন কন্ডিশনে কার্বনিল কার্বনে অ্যাটাক করে, এগুলো সবই আমাদের পড়তে হবে, কিন্তু এখন নয়। আমরা আপাতত ধরে নিচ্ছি যদি বিটা কার্বনে অ্যাটাক হয় তাহলে নতুন সিসি বন্ড তৈরি হবে এবং এনলেট আয়ন তৈরি হবে, হুইচ ইজ অ্যানাদার কার্বন আয়ন, যেটা ফার্দার রিয়াকশন করতে পারে। এই ধরনের নিউক্লিওফিলিক অ্যাডিশন যেখানে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিলের বিটা কার্বনে অ্যাড হয় সেটাকে বলা হয় 1,4 অ্যাডিশন বা কনজুগেট অ্যাডিশন। আর যখন সেই নিউক্লিওফাইলটা সরাসরি কার্বনিলে অ্যাটাক করে তখন তাকে বলা হয় 1,2 অ্যাডিশন বা ডাইরেক্ট অ্যাডিশন। এই যে পার্টিকুলার রিয়াকশানটা এখানে দেওয়া আছে, এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট রিয়াকশান, অর্থাৎ একটা রেজোনেন্স স্টেবিলাইজড কার্বন আয়ন ডিরাইভ ফ্রম অ্যাক্টিভ মিথিলিন কম্পাউন্ডস, এদেরকে বলা হয় অ্যাক্টিভ মিথিলিন কম্পাউন্ড, কারণ এটা মিথিলিন গ্রুপ। এই মিথিলিন গ্রুপের হাইড্রোজেনগুলোকে দুপাশে দুটো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বসিয়ে অ্যাক্টিভেট করা হয়েছে। তো
তো সেরকম অ্যাক্টিভ মিথিলিন কম্পাউন্ড একটা এক্সাম্পল হচ্ছে অ্যাসিটাইল অ্যাসিটোন, একটা হচ্ছে ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট। আবার যদি আমি এরকম কিছু করি যে এই দিকটাতেও যদি আরেকটা আমরা দিয়ে দিই, আরেকটা যদি আমরা ইনস্টেড অফ CH3CO কিটোমিথাইল আমরা যদি ওখানটায় একটা ইথাইল কার্বক্সি গ্রুপ বসিয়ে দিই, CO2 গ্রুপ বসিয়ে দিই, তাহলে এর নাম হচ্ছে ডাইইথাইল ম্যালোনেট। তাহলে এই ধরনের কম্পাউন্ড যাদের এই মাচ মোর অ্যাসিডিফাইড হাইড্রোজেন আছে ডিউ টু দ্য প্রেজেন্স অফ 2 ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপস হুইচ আর ফ্ল্যাঙ্কিং দ্য মিথিলিন, তাদেরকে আমরা বলি অ্যাক্টিভ মিথিলিন কম্পাউন্ড। এই অ্যাক্টিভ মিথিলিন কম্পাউন্ড থেকে অ্যানায়ন ডিরাইভ করে তাকে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিলের সাথে যদি কনজুগেট এডিশনে পার্টিসিপেট করানো হয় তাহলে তাকে আমরা বলে থাকি মাইকেল এডিশন। অত্যন্ত পাওয়ারফুল রিয়াকশান, এবং কার্বনিল কেমিস্ট্রি বেসিক্যালি যে 3টে রিয়াকশানের উপর দাঁড়িয়ে থাকে তার মধ্যে একটা। কার্বনিল কেমিস্ট্রির বেসিক রিয়াকশান মানে আলফা কার্বনের থেকে এনলেট তৈরি করে যে বেসিক যে রিয়াকশানগুলো হয় যার উপর কার্বনিল কেমিস্ট্রি পুরোটা বেস করে তৈরি করা আছে, সেটা হলো একটা হচ্ছে অ্যালডল, একটা হচ্ছে ক্লেজেন, আর একটা হচ্ছে মাইকেল। তার মধ্যে মাইকেল রিয়াকশানটা তুমি এখানে দেখছো কিন্তু তুমি পুরোটা বুঝতে পারছো না, কিন্তু এখানে এইটুকু বোঝা যাচ্ছে যে একটা অ্যানায়ন বা নিউক্লিওফাইল আলফা বিটা আনস্যাচুরেটেড বিটা কার্বনে অ্যাটাক করে আরেকটা নতুন অ্যানায়ন তৈরি করছে যেটা ফার্দার রিয়াক্ট করতে পারে। ফাইনালি যে প্রিপারেশনের টেকনিকটা আছে সেটা হচ্ছে অর্গানোমেটালিক দাও, সোজা অর্গানোব্রোমাইড বা এই ধরনের কিছু নাও, তার সাথে লিথিয়াম দাও, ম্যাগনেসিয়াম দাও, তাহলে হয় মেটাল হ্যালোজেন এক্সচেঞ্জ হবে। এখানে মেটাল হ্যালোজেন এক্সচেঞ্জ হয়েছে, হ্যালোজেন চলে গেছে, মেটাল এসছে। এখানে অক্সিডেটিভ ইনসারশন হয়েছে, অর্থাৎ RX সিগমা বন্ডের মাঝখানে ম্যাগনেসিয়াম 0 ম্যাগনেসিয়াম 2+ হয়ে ঢুকে গেছে। তো এই ধরনের জিনিসপত্র হবে, যদি হয় তাহলে এই জিনিসগুলো আমরা জানি যে তারা দে ক্যান বি কনসিডার্ড অ্যাজ সোর্স অফ কার্বন আয়ন্স, যে জন্য গ্রিগনার নোবেল প্রাইজ পেয়েছিলেন আমরা অলরেডি আলোচনা করেছি। তো ফর এক্সাম্পল আমরা যদি ব্রোমোবেঞ্জিন নিই, সেটাকে ম্যাগনেসিয়াম তার সঙ্গে যদি আমরা একটা প্রপার সলভেন্ট দিই, কারণ এগুলো যেহেতু ভেরি স্ট্রং বেস এবং ভেরি পাওয়ারফুল নিউক্লিওফাইল, বিকজ দিস ইজ এ সোর্স অফ ফিনাইল মাইনাস, যে কোনো সলভেন্ট এখানে ব্যবহার করা সম্ভব নয়। তুমি প্রোটিক সলভেন্টস ইউজ করতে পারবে না, ওয়াটার বা এই জাতীয় কোনো জিনিস তুমি ব্যবহার করতে পারবে না, কারণ যদি করো তাহলে এই ফিনাইল মাইনাস প্রোটোনেটেড হয়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে। তাহলে এখানে নন পোলার নন প্রোটিক সলভেন্ট ইউজ করতে হবে, ডাইইথাইল ইথার বা THF এই জাতীয় জিনিস ইউজ করতে হবে। এখানে খেয়াল করে দেখো, ব্রোমোবেঞ্জিনের জন্য তুমি ম্যাগনেসিয়ামিন ইথার দিলে কাজ হয়ে যাচ্ছে, কিন্তু ক্লোরোবেঞ্জিনের জন্য যদি তুমি ইথার দিয়ে রিয়াকশান করো তাহলে হবে না, সেখানে ম্যাগনেসিয়ামিন টেট্রাহাইড্রোফিউরান দিতে হবে। ডাইইথাইল ইথার, টেট্রাহাইড্রোফিউরান, এদেরকে আমরা যখন সলভেন্ট সলিবিলিটি পড়েছি তখন সেখান থেকে আমরা দেখে নিয়েছি যে তারা কী জিনিস। এরা সব হচ্ছে নন পোলার নন প্রোটিক সলভেন্ট। প্রোটিক সলভেন্ট তো আমরা এখানে ব্যবহার করতে পারবো না, কারণটা আমরা বললাম। তো THF এখানে ইউজ করতে হচ্ছে, এখানে ET2 ইউজ করলে হবে না, ET2 এখানে ব্যবহার করা যাচ্ছে, এখানে THF ইউজ করার দরকার নেই। THF ইউজ করলে হবে কিন্তু করে না ইউজ। তার কারণ কি? কারণ হচ্ছে কার্বন ব্রোমিন বন্ডের তুলনায় কার্বন ক্লোরিন বন্ডটা অনেক স্ট্রঙ্গার। ক্লোরিনের সাথে কার্বনের অরবিটাল সাইজের মিসম্যাচ যা, তার থেকে কার্বনের সাথে ব্রোমিনের অরবিটাল সাইজের মিসম্যাচ অনেক বেশি। তার ফলে CBr বন্ডটা উইক, সেটাকে ভাঙতে বেশি এনার্জি লাগে না, বেশি টেম্পারেচার লাগে না, লো বয়েলিং ডাইইথাইল ইথার সলভেন্ট দিয়ে ট্রিট করলেই হয়ে যায়। কিন্তু আমরা জানি যে এই ডাইইথাইল ইথারের একটা সাইক্লিক ফর্ম হচ্ছে THF। THFটা কি? THF হচ্ছে টেট্রাহাইড্রোফিউরান, টেট্রাহাইড্রোফিউরান হচ্ছে এইটি, আর আমাদের ডাইইথাইল ইথার হচ্ছে এইটা। তা আমরা এটা দেখেছিলাম যে সাইক্লিক কম্পাউন্ডের বয়লিং পয়েন্ট তো বেশি হয়। তো সাইক্লিক কম্পাউন্ডের বয়লিং পয়েন্ট বেশি হওয়ার পেছনে সেই এফেক্টিভ সারফেস এরিয়া ইত্যাদি এইসব গল্প আমরা শুনেছিলাম। তো THF এর বয়লিং পয়েন্ট বেশি। দেখো THF হচ্ছে 66, ডাইইথাইল ইথার হচ্ছে 35। তার মানে ডাইইথাইল ইথারে কোনো রিয়াকশন যদি করো সেখানে টেম্পারেচার 35-এর বেশি তুলতে পারবে না, সলভেন্ট ফুটতে থাকবে, তার থেকে বেশি টেম্পারেচার উঠবে না। THF এ রিয়াকশন করলে তুমি 66 অবধি টেম্পারেচার তুলতে পারো, তার মানে অনেক বেশি এনার্জি তুমি দিতে পারবে। কার্বন ক্লোরিন বন্ড ভাঙতে গেলে তোমার এনার্জি বেশি দিতে হবে, তাহলে হাই বয়েলিং THF ইউজ করতে হবে। আর কার্বন ব্রোমিন ভাঙতে গেলে অত এনার্জি দিতে হয় না, তাহলে সেক্ষেত্রে লো বয়েলিং ডাইইথাইল ইথার আমরা ব্যবহার করতেই পারি, কারণ আলটিমেটলি সলভেন্টটাকে তো তাড়াতে হবে। সলভেন্টের বয়লিং পয়েন্ট যদি কম হয় তাহলে আমার কম এনার্জি লাগবে সলভেন্টকে ভেপোরাইজ করে তাড়াতে। তার ফলে ডাইইথাইল ইথার সবসময় THF এর থেকে মোর প্রেফারেবল অ্যাজ ফার অ্যাজ সেপারেশন অ্যান্ড পিউরিফিকেশন ইজ অফ দি প্রোডাক্ট ইজ কনসার্নড। বাট ডাইইথাইল ইথার ইউজ করলে ক্লোরোবেঞ্জিনের ক্ষেত্রে রিয়াকশনটা হবেই না, কারণ যে টেম্পারেচারে কার্বন ক্লোরিন বন্ডের মধ্যে ম্যাগনেসিয়ামের ইনসারশন হয় ডাইইথাইল ইথারে সেই টেম্পারেচার অ্যাচিভ করা সম্ভবই নয়। ওকে, ফাইনালি লাস্ট পার্ট, সেটা হচ্ছে আমাদের রিয়াকশানস অর ফেটস অফ কার্বন আয়ন্স। আমি আবার বলছি, এটা কিন্তু সিলেবাসে নেই, সিলেবাসে ফেট কথাটা লেখা নেই, জেনারেশন অবধিই লেখা আছে। অতএব কেউ যদি মনে করো তাহলে এটাকে স্কিপ করতে পারো, কিন্তু কার্বন আয়ন পড়বো অথচ তার ফেটটা জানবো না, এটাও কাইন্ড অফ রিডিকিউলাস। ফেটগুলো দেওয়া হয়নি এই জন্য যে তুমি রিয়াকশানগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে পারবে না, হয়তো তুমি মেকানিজমগুলো ঠিকঠাক করে জানো না, কিন্তু তবুও দেখার চেষ্টা করো। আমরা বলেছি
যে কোনো একটা নিউক্লিওফাইল বেস হিসেবে কাজ করতে পারে অ্যান্ড ভাইস ভার্সা। তো কার্বন আয়নরা কখনো নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, কখনো বেস হিসেবে কাজ করে। যেমন অলরেডি অ্যাসিটালডিহাইডের সঙ্গে মিথাইল লিথিয়ামের রিয়াকশানে আমরা নিউক্লিওফিলিক অ্যাডিশনের মাধ্যমে লিথিয়াম অ্যালকক্সাইড তৈরি হয়ে করেসপন্ডিং সেকেন্ডারি অ্যালকোহল তৈরি হতে দেখেছি। আবার অ্যাট দ্য সেম টাইম মিথাইল লিথিয়াম এই আলফা প্রোটনটাকে ডিপ্রোটনেট করে লিথিয়াম এনলেট তৈরি করছে, যেটাকে অ্যাসিডিফাই করলে আমরা আবার অ্যাসিটালডিহাইড ফিরে পাচ্ছি, সেটাও দেখেছি। সেক্ষেত্রে মিথাইল লিথিয়াম বেস হিসেবে কাজ করছে, এখানে মিথাইল লিথিয়াম নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে, এবং এদেরকে একটাকে সাপ্রেস করে আরেকটাকে প্রমোট করা যায় অ্যাটলিস্ট স্পেশাল কেসে। সেগুলো আমরা বলেছি, কিন্তু প্রমোশন কী করে করবো বা ডিমোশন কী করে করবো সেগুলো এখনও আমরা জানি না। তো বেসের রিয়াকশান হচ্ছে বেসিক্যালি দুটো। একটা হচ্ছে কার্বন আয়নের রিয়াকশান বেসিক্যালি বেস হিসেবে যদি হয় তাহলে প্রোটনেশন হবে, যেমন এন-বিউটাইল লিথিয়ামকে যদি জল দিয়ে ট্রিট করো তো বিউটেন হবে। গ্রিগনার্ডের মধ্যে যদি জল দিয়ে দাও তাহলে করেসপন্ডিং অ্যালকেন বা অ্যারিনটা তৈরি হবে, যেমন ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের মধ্যে দিলে বেঞ্জিন তৈরি হবে। প্রোটিক সলভেন্ট আমরা এই জন্য ব্যবহার করতে পারি না। তো যেমন বিউটাইল লিথিয়ামের সাথে যদি তুমি ডাই আইসোপ্রোপাইল অ্যামিনের রিয়াকশান করো, এই হাইড্রোজেনটা অ্যাসিডিক, এর পিকে ভ্যালু হচ্ছে 35-এর কাছাকাছি। তো এখানে এই হাইড্রোজেনটাকে খেয়ে এন-বিউটাইল লিথিয়াম তৈরি করবে কনজুগেট অ্যাসিড বিউটেন, যার পিকে 50-এর কাছে, আর এ নিজে তৈরি করবে লিথিয়াম ডাই আইসোপ্রোপাইল অ্যামাইড। এটা একটা এক্সট্রিমলি ইউজফুল বেস, নন নিউক্লিওফিলিক বেস। এটা এমন একটা বেস যার নিউক্লিওফিলিসিটি নেই। তার কারণ নিউক্লিওফিলিসিটি দেখাতে গেলে তাকে কার্বন ডেল প্লাসকে অ্যাটাক করতে হয়, এবং কার্বন ডেল প্লাসকে অ্যাটাক করতে গেলে তার সেই কার্বনের আশেপাশে অন্তত 4টে কিংবা 3টে গ্রুপ জেনারেলি থাকে। তো তুমি যদি খুব স্লিক সাইজের বেস নাও, এই ধরনের বেস নাও বা মিথাইল লিথিয়াম নাও, তাহলে তাদের সাইজ ছোট, তারা কার্বনের খুব কাছাকাছি চলে যেতে পারে, স্টেরিক হিন্ড্রেন্স হয় না। কিন্তু এন লিথিয়েটেড ডাই আইসোপ্রোপাইল অ্যামিন, যেটাকে বলা হয় লিথিয়াম ডাই আইসোপ্রোপাইল অ্যামাইড বা ছোটো করে এলডিএ, তুমি দেখেই বুঝতে পারছো নাইট্রোজেনের ওপরে দুটো বাল্কি গ্রুপ দেওয়া আছে। এরা কার্বনের কাছাকাছি এই বেসটাকে যেতে দেয় না। তার ফলে কী হয়, তুমি যদি এলডিএ দাও, এই জিনিসের মধ্যে যদি তুমি এলডিএ দাও, তাহলে ওই নিউক্লিওফিলিক অ্যাটাক হবেই না, কারণ কার্বনের ধারে কাছে যেতেই পারবে না, সাইজটা অনেক বড়, স্টেরিক হিন্ড্রেন্স হয়ে যাবে। ও সিম্পলি এই আলফা কার্বন থেকে প্রোটনটা তুলে নেবে, কারণ আলফা কার্বন থেকে প্রোটন তোলার সময় অত স্টেরিক হিন্ড্রেন্স ওকে ফেস করতে হয় না। অতএব এই জন্য এই ধরনের বেসগুলোকে বলা হয় নন নিউক্লিওফিলিক বেস। আবার ধরো আমরা নতুন কোনো অর্গানোলিথিয়াম বানাতে চাইছি, ধরো সাইক্লোপেন্টাডাইন থেকে ডিপ্রোটনেট করে অর্গানোলিথিয়াম বানাতে চাইছি, তাহলে এন-বিউটাইল লিথিয়াম দেবো। এন-বিউটাইল লিথিয়ামের করেসপন্ডিং কনজুগেট অ্যাসিড এন-বিউটেন, তার পিকে ভ্যালু 50, এর পিকে ভ্যালু 17-এর কাছাকাছি, 15 থেকে 17-এর কাছে। সো এটা মাচ মোর স্ট্রঙ্গার অ্যাসিড, এটা মাচ উইকার অ্যাসিড, কাজে এই রিয়াকশানটা হয়ে যাবে। রিয়াকশানস অফ অ্যাজ এ নিউক্লিওফাইল আমরা 3টে এক্সাম্পল দিয়েছি। একটা এক্সাম্পল মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের সাথে অ্যাসিটোনের রিয়াকশান, যেটা এইখানে হচ্ছে। মিথাইল লিথিয়ামের সাথে অ্যাসিটালডিহাইডের রিয়াকশানে আমরা যেরকম একটা সেকেন্ডারি অ্যালকোহল পাচ্ছি, কিটোনের সঙ্গে গ্রিগনার্ডের রিয়াকশানে আমরা টার্সিয়ারি অ্যালকোহল পাবো। এই মিথাইলটা এখানে অ্যাটাক করবে এমি মাইনাস হিসেবে, অ্যাজ ইফ এমি মাইনাস হিসেবে অ্যাটাক করবে। এক্স্যাক্ট মেকানিজম আমরা পরে দেখব। এখানে নতুন কার্বন কার্বন বন্ড তৈরি হচ্ছে এবং একটা টার্সিয়ারি অ্যালকক্সাইড, ম্যাগনেসিয়াম সল্ট অফ অ্যান অ্যালকক্সাইড তৈরি হচ্ছে, যেটাকে প্রপার কন্ডিশনে যদি ওয়ার্কআপ করা হয় তাহলে আমরা এখানে টার্সিয়ারি অ্যালকোহল পাবো। নিউক্লিওফিলিক অ্যাডিশন টু কার্বন কার্বন ডাবল বন্ড হুইচ আর অ্যাক্টিভেটেড বাই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যেটা আমরা বললাম 1,4 এডিশন বা কনজুগেট এডিশন। সায়ানাইড এইখানটায় অ্যাটাক করছে, নতুন কার্বন কার্বন বন্ড তৈরি হচ্ছে, এটাও একটা টাইপ অফ রিয়াকশান। আরেকটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, অর্থাৎ অ্যাডিশন না হয়ে নিউক্লিওফাইল কোনো ডাবল বন্ড বা এই জাতীয় জায়গায় সি ডাবল বন্ডেডও বা অ্যাক্টিভেটেড সি ডাবল বন্ডেড সি এইসব জায়গায় অ্যাড না হয়ে জাস্ট সিম্পলি যদি কোনো একটা স্যাচুরেটেড কার্বনের ওপরে লিভিং গ্রুপ আছে সেইখানে অ্যাটাক করে, যেমন নাইট্রোমিথেন থেকে ডিরাইভড অ্যানায়ন, সেটাকে যদি মিথাইল আয়োডাইডের সঙ্গে ট্রিট করো, তাহলে এই মিথাইলের মাথায় ডেল প্লাস চার্জ আছে, কারণ আয়োডিন বেরোবার জন্য রেডি, আয়োডিনের মাথায় ডেল মাইনাস চার্জ আছে। এখানে কোথাও কোনো ডাবল বন্ড আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এই যে কার্বনটা যেটার মাথায় নেগেটিভ চার্জ পার্শিয়ালি আছে, সে এখানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করতে পারে। এটাকে আমরা অ্যাডিশন বলবো না, কারণ এখানে সত্যি অ্যাড হয়েছে, কেউ বেরিয়ে যায়নি মলিকিউলটা থেকে। এখানে দেখো কেউ বেরোয়নি, এখানে কেউ বেরোয়নি, কিন্তু এখানে আয়োডিন বেরিয়ে গেছে, আয়োডাইড বেরিয়ে গেছে। তাহলে এখানে নতুন কার্বন কার্বন বন্ড তৈরি হচ্ছে অ্যাট দ্য এক্সপেন্স অফ ব্রেকিং দি কার্বন আয়োডিন সিগমা বন্ড। এখানে আমরা কোনো সিগমা বন্ড ভাঙিনি, এখানে আমরা সিসি পাই বন্ড ভেঙেছি, এখানে আমরা সিও পাই বন্ড ভেঙেছি। তো নতুন সিসি বন্ড এখানে তৈরি হয়ে গেল। তার মানে এটা হচ্ছে বেসিক্যালি একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের উদাহরণ। তাহলে প্রথম ক্ষেত্রে কিটোন হচ্ছে ইলেকট্রোফাইল, যদি এটা অ্যাসিটোন হয় তাহলে অ্যাসিটোন ইলেকট্রোফাইল। ইনোন, ইন প্লাস ওন, এটাকে বলা হয় ইনোন, কারণ ডাবল বন্ড আছে এবং কনজুগেটেড আছে ওনের সাথে, তাহলে এটাকে বলা হয় ইনোন। তো ইনোন হচ্ছে ইলেকট্রোফাইল। আর থার্ড কেসে মিথাইল আয়োডাইডটা হচ্ছে ইলেকট্রোফাইল। সো এই 3টে রিয়াকশান মোটামুটি কার্বন আয়নদের আমরা নিউক্লিওফাইল হিসেবে যখন তারা কাজ করে তখন দেখতে পাই।
So this concludes our discussion on the chemistry of carbon ions as reactive intermediates. প্রচুর জিনিস এখানে আরও পরে এক্সপ্লোর করতে হবে, কিন্তু বেসিক টুল কিট হিসাবে আমাদের এই নলেজটা অ্যাটলিস্ট যতটুকু বলা হলো সেটুকু আমাদের লাগবে. I thank you for your patience and I will be seeing you in the next